সমস্ত শিক্ষার্থীকে ওয়েলকাম। আগের দিন আমরা শিখেছিলাম বিদ্যার বিভিন্ন ধাপগুলো। আজ আমরা শিখব বিদ্যার ফল ও তার শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য। তাহলে বিদ্যার ফল অর্থাৎ বা বিদ্যার ফলাফল। তাহলে ডিসিপ্লিন অ্যাজ এ প্রোডাক্ট বা সমন্বয়। তাহলে এর কী অংশ দেখা যায়? যে ফ্যাক্ট বা ঘটনা। তাহলে কোনো বিদ্যাকে জানতে হলে সেই ঘটনার সঙ্গে পরিচিত হতে হয়। বিভিন্ন ঘটনা, সাহিত্যের ক্ষেত্রে বিভিন্ন ঘটনা থাকে, তার বিভিন্ন প্রেক্ষাপট থাকে, পটভূমি থাকে, অঙ্গ থাকে, বিভিন্ন ধাপ থাকে। ঠিক সেরকম বিজ্ঞানের ক্ষেত্রে কী থাকবে? বিভিন্ন তথ্য সংগ্রহ থাকবে, তার ধারণা নিতে হবে। বিভিন্ন ধারণা নিয়ে সেই ধারণাগুলোকে প্রকল্প বা প্রজেক্টের মাধ্যমে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হতে হবে। ইতিহাস জানতে গেলে কি হবে, কি প্রয়োজন? ঐতিহাসিক ঘটনাগুলোর তথ্যগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে। বিভিন্ন আমরা যেটা বলি যে ইতিহাস জানতে গেলে আমাদের টাইম লাইনটা ভালো মতো জানতে হয়, কোন সময় কি ঘটেছে না ঘটেছে। ভূগোলের ক্ষেত্রে যেমন ফ্যাক্ট হচ্ছে কি, এখানে অক্ষাংশ, দ্রাঘিমা, তার প্রতিবেশী, তার বাউন্ডারি। পরবর্তী হচ্ছে কি ধারণা বা কনসেপ্ট, সে এক ফল। তাহলে একজন ব্যক্তি কোনো বিষয়ের অন্তর্ভুক্ত জিনিসগুলোর সম্পর্কে জানার জন্য কি হয়? বিভিন্ন ধারণা লাভ করেন। যে কোনো জিনিসকে আমরা কেউ সাহিত্যের যদি কোনো ছাত্র বিজ্ঞানের কোনো বিষয় সে পাঠ করলো, তাহলে গোটা বিষয় পাঠ করে কি হবে? সেখান থেকে একটা ধারণায় সে উপনীত হবে যে এই জিনিসগুলো আমি জানলাম, এই জিনিসগুলো এখান থেকে উৎপন্ন হচ্ছে। ভূগোলের কেউ আগ্নেয় শিলা যখন পড়তে গেল, তাহলে আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা পড়ল। তাহলে দেখাচ্ছে তখন তার মধ্যে কি ধারণা উৎপন্ন হলো? যে আগ্নেয় শিলা প্রথমে উৎপন্ন হয়েছে, এই জন্য এর নাম বলছি প্রাথমিক শিলা। পাললিক শিলা কি হচ্ছে? ক্ষয় হওয়ার ফলে উৎপন্ন হয়েছে কিভাবে? সঞ্চয় হওয়ার ফলে, তাহলে সেটা হচ্ছে সঞ্চয়জাত শিলা। এবং আগ্নেয় পাললিক শিলার থেকে ভূতাপের চাপ, তাপ বা কোনো আবহ বিকারের ফলে পরিবর্তিত হয়ে অন্য একটা শিলাই উৎপন্ন হয়েছে, তাই এটা কী নাম হলো? রূপান্তরিত বা পরিবর্তিত শিলা। এইগুলো হচ্ছে কনসেপ্ট। তারপর প্রিন্সিপাল বা নীতি। তাহলে কোনো ধারণাকে প্রতিষ্ঠা করার জন্য হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, চিন্তা কাজে লাগিয়ে যে সিদ্ধান্তে আসব, এই সিদ্ধান্তের ক্ষেত্রে কি নীতি থাকবে? নীতিটা কি হবে? নীতি সর্বদাই কি হবে? সত্য হতে পারে, আবার নাও হতে পারে। আমি যে পরীক্ষাটা করছি, কোথাও কি পরীক্ষা করছি? ধারণা করছি যে আমরা যে তপন দিঘির আশেপাশে আছি, অনেকের ধারণা কি তপন দিঘির মাঝে কি একটা বিশাল বড় কুয়ো আছে, তাই তপনের দিঘির জল কোনোদিন শুকোয় না। তাহলে এই যে ধারণাটা, এই ধারণাটার ভিত্তি করে আমরা কি নীতি করলাম? তাহলে সেখানকার জলটা শুকিয়ে সেটাকে খনন কার্য চালানো হোক, সত্যি আছে কি না। তাহলে এই ক্ষেত্রে কি হয়? দুটো হতে পারে, হয় সত্যি হবে, না হয় মিথ্যা হবে। এই দুটো নীতির উপর ভিত্তি করে আমরা তখন খনন কার্য চালিয়ে যাচ্ছি। আর কি 10 বা 15 বছর আগের যে শিক্ষানীতি, তার সঙ্গে বর্তমানের শিক্ষানীতির ক্ষেত্রে কি হয়? পরিবর্তন লক্ষ্য করা যায়। তার মূল কারণই হচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থা। 10 বছর আগে যে সমাজ ব্যবস্থা ছিল, বর্তমানে সেই সমাজ ব্যবস্থা অনেক পরিবর্তন হয়েছে। পরবর্তী ধাপ বা পরবর্তী প্রোডাক্ট হচ্ছে কি থিওরি বা তত্ত্ব। পদার্থবিজ্ঞান বলুন, রসায়ন বিজ্ঞান, অর্থনীতি, শিক্ষাবিজ্ঞান, সমস্তর ক্ষেত্রে ধারণা বা নীতিকে কেন্দ্র করে তৈরি হয় কি তত্ত্ব বা থিওরি। একটা নির্দিষ্ট থিওরি তৈরি হয় কোনো একটা ধারণার উপর ভিত্তি করে। এবার তত্ত্ব সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। যেমন পরমাণুর গঠন সম্বন্ধে
আগে বোরের যে তত্ত্বগুলো ছিল সে বোরের তত্ত্বগুলো পরিবর্তিত হয়ে নতুন তত্ত্ব উপস্থাপন করেছে ডাল্টন এবং সেখান থেকে অ্যাভোগাড্রো। তাহলে বোরের তত্ত্ব পরিবর্তন হলো, ডাল্টনেরও তত্ত্ব পরিবর্তন হলো, বর্তমানে অ্যাভোগাড্রোর তত্ত্বটাকে আমরা ফ্যাক্ট হিসাবে বা সত্য হিসাবে ধরে নিচ্ছি। পরবর্তীকালে এই তত্ত্বগুলোও পরিবর্তন হতে পারে। যে বলা হচ্ছিল যে পরমাণু অবিভাজ্য, কিন্তু দেখা যাচ্ছে কি পরমাণুকে ভেঙে প্রোটন বা নিউট্রন কণাকে আলাদা করা যেতে পারে এবং সেখান থেকে ইলেকট্রন, ফ্রি ইলেকট্রনকে আলাদা করা যায়। তাহলে পরমাণুর সংযোজন বা পরমাণুর বিভাজন পরমাণুর অবিভাজ্যতাটাকে খণ্ডন করে, অর্থাৎ আগের তত্ত্বটাকে কি হলো, পরিবর্তিত হয়ে নতুন তত্ত্বে উপনীত হলো। ডিসিপ্লিনের পরবর্তী প্রোডাক্ট হচ্ছে কি সূত্র বা ল। তাহলে বিভিন্ন বিদ্যার ক্ষেত্রে যে নীতিগুলো আছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর যখন দৃঢ়তা লাভ করে তখন সেটাকে আমরা সূত্র হিসাবে পরিণত করি। অর্থাৎ কোনো তত্ত্ব বারবার পরীক্ষিত হওয়ার পর যখন সত্য বলে ধরে নেওয়া হয় তখন সেটা সূত্রে পরিণত হয়। অর্থাৎ সূত্র সর্বদাই সত্য। যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, মেন্ডেলের সূত্র, এই সূত্রগুলো বা ফেরেলের সূত্র ভূগোলের ক্ষেত্রে, এই সমস্ত সূত্রগুলোকে কেন বলা হয়, এগুলো হচ্ছে বহু পরীক্ষা নিরীক্ষার পর সত্য বলে প্রমাণিত হয়েছে। পরবর্তী ফলাফল হচ্ছে কি প্রতিভার বিকাশ। তাহলে বিদ্যাচর্চা যথাযথ হলে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে সেটা জাগ্রত হয়। প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কিছু সুপ্ত প্রতিভা সর্বদা থাকবেই এবং সেটার বিকাশ ঘটবে তার যথেষ্ট ব্যবহারের মাধ্যমে। তার প্রতিভা যা আছে সেটা যদি সঠিক ব্যবহার না হয় তাহলে তার বিকাশও সম্ভব নয়। তাহলে দেখা যায় যে প্রতিভাবান ব্যক্তিরা কি হয়, সুনাম অর্জন করে। কেন? তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে সেই সুপ্ত প্রতিভাকে তারা জাগ্রত করে তুলেছেন। তাহলে প্রতিভার বিকল্প হলো কি, প্রতিভার বিকল্পই হচ্ছে বিদ্যাচর্চা, অর্থাৎ বিদ্যাচর্চার ফল হচ্ছে প্রতিভার বিকাশ। পরবর্তী অংশ হচ্ছে পিপল বা জনগোষ্ঠী। তাহলে বিশেষ বিদ্যায় পারদর্শী বা প্রতিভা সম্পন্ন ব্যক্তিরা মিলে তৈরি হয় কি একটা জনগোষ্ঠী। যেমন রয়্যাল সোসাইটি, বিভিন্ন দিকের বিভিন্ন বিদ্যার প্রতিভাবান ব্যক্তিরা মিলে একটা ইউনিয়ন তৈরি করেছে যেটা হচ্ছে রয়্যাল সোসাইটি। ঠিক সেরকম বিভিন্ন শিক্ষক সমিতি, ছাত্র, তারপর ধরুন রিসার্চ কাউন্সিল যেগুলো আছে, রিসার্চ কাউন্সিলিং, সেগুলো কি প্রতিভাবান ব্যক্তিরা সবাই মিলে একটা সংগঠন উৎপন্ন করেছে। সে বিভিন্ন হতে পারে। এখানে আলাপ আলোচনা, মত বিনিময়, গবেষণার মানকে উন্নত করার জন্য, সমাজের কল্যাণ বা জাতি, দেশ তথা গোটা বিশ্বের কল্যাণের জন্য তারা অনবরত চেষ্টা করছেন। তাহলে এই জনগোষ্ঠীর প্রধান কাজই হচ্ছে কি মানব কল্যাণ। সাহিত্যিক গোষ্ঠী হতে পারে, বিভিন্ন কবি সম্মেলন যখন হয়, বিভিন্ন দিকের কবিগুলো, বিভিন্ন জায়গার বিভিন্ন বিষয়ের বিভিন্ন আঙ্গিকের কবিগুলো এক জায়গায় জড়ো হয়ে তাদের সাহিত্যের পর্যালোচনা করেন। এই জন্য বিভিন্ন বইমেলাকে তারা বেছে নেন। সমস্ত সাহিত্যিকরা সম্ভবপর এক জায়গায় হয়ে তাদের নিজস্ব জ্ঞানগুলো, মতামতগুলো ভাব বিনিময় করেন। যেমন এছাড়াও সমাজবিজ্ঞানের গোষ্ঠী তৈরি হয়। বিভিন্ন সমাজবিজ্ঞানীরা যারা আছেন কিভাবে সমাজের উন্নতি হতে পারে, বিভিন্ন পরিবেশ বিজ্ঞানীরা এক জায়গায় হয়ে, শুধু পরিবেশ বিজ্ঞানী নাই, বিজ্ঞানী বা তার সঙ্গে প্রতিভা সম্পন্ন সাধারণ লোক বা পরিবেশ কর্মী বা সমাজকর্মীরাও এক জায়গায় হয়ে একটা জনগোষ্ঠী তৈরি করতে পারেন। তাহলে সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের সমাজ, মানব
ও গোটা বিশ্বের কল্যাণই হচ্ছে এই সমস্ত প্রতিভা সম্পন্ন জনগোষ্ঠীর মূল লক্ষ্য। এরপরে আসছি বিদ্যার বৈশিষ্ট্য। বিদ্যার কী কী বৈশিষ্ট্য থাকছে? তো বিদ্যা বিভিন্ন বিষয়ের ধারণার বিভিন্ন হতে পারে। ইতিহাসের যা ধারণা থাকবে ভূগোলের বিষয়ের ধারণা এক নাও হতে পারে, না হওয়াটাই স্বাভাবিক। তাহলে বিষয়গত পার্থক্যের ফলে কি হয়, যে বিভিন্ন বিদ্যার যে সৃষ্টি হয় সেটা হচ্ছে বিষয়ভিত্তিক ধারণার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। যেমন বিজ্ঞানের বৈজ্ঞানিক ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে বিজ্ঞান, সামাজিক ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে সমাজবিজ্ঞান। অর্থাৎ প্রত্যেকটা বিদ্যার মূল ভিত্তি হচ্ছে একটা ধারণা। বিদ্যার বিভিন্ন বিষয়ে শিক্ষণ অর্থাৎ লার্নিং বা টিচিংয়ের জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। বিজ্ঞান শিক্ষার যেমন সমস্যা সমাধান, প্রকল্প, আবিষ্কার পদ্ধতি, আরোহী পদ্ধতি ইত্যাদি রয়েছে। আবার সমাজবিজ্ঞানের ক্ষেত্রে কি হয়, শিক্ষণের ক্ষেত্রে কিছু কিছু পদ্ধতি রয়েছে, তবে সেগুলো কি একটু তুলনামূলকভাবে বিজ্ঞান পদ্ধতি থেকে এখানে আলোচনা পদ্ধতিটাই বেশি প্রাধান্য পায়। এছাড়া সাহিত্যের ক্ষেত্রে সর্বাপেক্ষা আলোচনা পদ্ধতিটাই গুরুত্বপূর্ণ, কেননা এই আলোচনার পদ্ধতির মাধ্যমে সাহিত্যের বিকাশ সম্ভব এবং বিস্তারিত জ্ঞান সাহিত্যের অল্প জিনিসটাকে বিস্তারিতভাবে বোধগম্য করতে গেলে আলোচনা পদ্ধতি ছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি নেই। গণিতের ক্ষেত্রে যেমন আলোচনা পদ্ধতিটা খুব একটা গুরুত্ব পায় না, এখানে সংশ্লেষণ বা বিশ্লেষণ পদ্ধতি, অর্থাৎ প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা লাইন কিভাবে উৎপন্ন হচ্ছে, একটার থেকে আরেকটা কিভাবে হয়ে আসছে, সেই জিনিসগুলো কিন্তু গণিতের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এরপরে দেখা যায় যে কোনো বিদ্যার অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়গুলোর মধ্যে কী হয়ে রয়েছে, অনুবন্ধন রয়েছে। কেমন? কোনো একটা বিষয় জানতে গেলে অন্য একটা বিষয়ের জানাও প্রয়োজন। উদাহরণ দিয়ে বলা যায় যে গণিতের সঙ্গে পদার্থবিজ্ঞানের একটা অনুবন্ধনিক সম্পর্ক রয়েছে, বা রসায়নের সঙ্গে জীবনবিজ্ঞানের একটা সম্পর্ক রয়েছে। গণিতের কিছু জিনিসকে সমাধান করতে গেলে ওই পদার্থবিজ্ঞানের সাহায্য নিতে হয়। পদার্থবিজ্ঞানের বেশিরভাগ ক্যালকুলেশনগুলোকে জানার জন্য গণিতের সবসময় সাহায্য নিতে হয়। এছাড়া মানব শরীরের বিভিন্ন গঠনতন্ত্র, কাজকর্মগুলো জানার জন্য আমাদের রসায়ন বিজ্ঞানেরও সাহায্য নিয়ে থাকতে হয়। বিভিন্ন ভৌগোলিক অবস্থান এবং তার আগে 100 বছর আগে বা 200 বছর আগে বা পরবর্তী অবস্থান কী হতে পারে, এই সমস্ত ধারণাগুলোর জন্য আমরা যেমন ইতিহাসের সাহায্য নিই। একইভাবে ইতিহাসের কোনো জায়গার সম্বন্ধে বিশেষ জানতে গেলে সেখানকার ভৌগোলিক অবস্থানটাও আমাদের জানতে হয়। অর্থাৎ এক একটি বিষয় আরেকটা বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্তটাই হচ্ছে অনুবন্ধন অবস্থা। কোনো বিদ্যার অন্তর্ভুক্ত প্রতিটি বিষয়ের একটা নিজস্বতা রয়েছে। তাহলে আমরা যে ইতিহাস পড়ছি, ইতিহাসের মধ্যে আধুনিক, মধ্য বা প্রাচীন যে যুগগুলো রয়েছে, প্রত্যেকটা নিজস্ব ভাগ আছে। এবং সেই ক্ষেত্রে সম্রাট অশোকের যে অংশ আর আকবরের যে অংশ, দুটো একই জিনিস থাকবে না, প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক আলাদা হবে। একইভাবে যদি বলা যায় ভূগোলের ক্ষেত্রে, যখন আমরা শিলার গঠন পড়ব বা আবহবিকার পড়ব বা জলবায়ুর পরিবর্তন পড়ব, সেক্ষেত্রে প্রত্যেকে কিন্তু আলাদা একটা স্বতন্ত্র গুণের অধিকারী হয়ে থাকছে। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা, শাসন ব্যবস্থা বা বিভিন্ন রাষ্ট্রের প্রকৃতি এক হবে না। ভারতবর্ষের রাষ্ট্রের প্রকৃতি একরকম, পাশে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের প্রকৃতি আরেক রকম হবে, বা শ্রীলঙ্কার প্রকৃতি আরেক রকম হবে।
ইউরোপীয় রাষ্ট্রগুলো যার যে সমস্ত আছে তাদের প্রত্যেক পাশাপাশি অবস্থান করলেও তাদের প্রকৃতি আলাদা হবে। অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ের সম্পর্কিত যথাযথ জ্ঞান থাকা প্রয়োজন। প্রত্যেকটা বিদ্যার অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে সেগুলো যথাযথ উন্নতির জন্য প্রয়োজন হচ্ছে গবেষণা। এর আগের অংশেও আমরা আলোচনা করেছিলাম গবেষণার মাধ্যমে শিক্ষা এবং সাহিত্যকে উন্নতির চরম শিখরে পৌঁছে নিয়ে যাওয়া যায় এবং নতুন নতুন দিগন্তের উন্মোচন হয় গবেষণার মাধ্যমে। গবেষণা বা গবেষণাপত্র থেকে দার্শনিক বড় বড় দার্শনিকদের চিন্তাভাবনাকে আমরা খুব সহজ সরলভাবে বুঝে নিতে পারি এবং সেখান থেকে নতুন দিগন্তের উন্মোচন বা যাওয়ার রাস্তাটা উৎপন্ন হয়ে ওঠে। পরবর্তী আসছে ভাষা। যে কোনো বিদ্যা চর্চার জন্য নির্দিষ্ট একটা ভাষার প্রয়োজন। বিশেষ করে মাতৃভাষায় আমরা বিদ্যা চর্চা করলে সেই বিদ্যা চর্চাটাকে খুব সহজ সরলভাবে আমরা বুঝে উঠতে পারি। এছাড়াও ইংরেজি বা বিভিন্ন আঞ্চলিক ভাষা, বিদেশি ভাষা ইত্যাদিরও ব্যবহার করা হয়। তবে দেখা যায় যে প্রতিটি দেশের কোনো বিশেষ বিদ্যায় পারদর্শী ব্যক্তিরা ইংরেজি ভাষায় দক্ষ হয়ে থাকেন। তার কারণ হচ্ছে কি, আন্তর্জাতিক ভাষা হিসাবে ইংরেজির প্রাধান্য খুবই বেশি। তো ইংরেজির প্রাধান্য থাকার জন্য ইংরেজি প্রায় সমস্ত দেশের সংযোগকারী ভাষা হিসাবে ব্যবহৃত হয়। তাই যে সমস্ত ব্যক্তিরা যথেষ্ট পারদর্শী হন তারা ইংরেজি ভাষাতেও যথেষ্ট দক্ষ হয়ে থাকেন। এবার দেখা যায় কি, বিভিন্ন বিদ্যা অধ্যয়নের ব্যক্তির মধ্যে বিদ্যাকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। তাহলে বিজ্ঞান অধ্যয়নের ব্যক্তির ক্ষেত্রে কি হবে, বৈজ্ঞানিক বিষয় সম্পর্কে যথেষ্ট জ্ঞান বা ধারণা লাভ হয়, তেমনি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিও গড়ে ওঠে। তাহলে বিজ্ঞান পাঠ করতে করতে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে তারা পাঠ শুরু করে এবং বিজ্ঞান পদ্ধতির যে ধাপগুলো আছে সেই ধাপগুলোকে তারা অনুসরণ করে ওঠে। ঠিক সেরকম সমাজবিজ্ঞানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সামাজিক দৃষ্টিভঙ্গিতে সমস্ত কিছু বিচার বিবেচনা করে তাদের সিদ্ধান্তে আসেন বা তাদের চলার পথে সমস্ত কিছু যা চোখে পড়ে সমস্ত কিছুকেই সামাজিকভাবে বিবেচনা করেন। এরপরে দেখা যায় যে যে কোনো বিদ্যা অধ্যয়নের ব্যক্তির মানসিক ও সামাজিক গুণাবলীর বিকাশ ঘটে, যেমন সহযোগিতা, সহমর্মিতা, দয়ালু, পারস্পরিক প্রীতির সম্পর্ক, সমস্ত কিছুই হচ্ছে কি তার বিদ্যা অধ্যয়নের পরিবর্তিত রূপ। সেই বিষয়ে যখন গভীর জ্ঞান লাভ করে তখন তাদের মধ্যে এই বিশেষ জ্ঞানগুলো উৎপন্ন হয়ে ওঠে।